কয়েকদিন আগে দুপুরবেলা একটি বেশ বড়সড় ভূমিকম্প, যদিও সেটা রিক্টার স্কেলে 5.12 এরকম বলছেন ভূতত্ত্ববিদরা। তো একটা বেশ ভালো রকম চাঞ্চল্য কিন্তু ছড়িয়েছিল, ভীতি। এমনকি আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রীরা মানে কি বলা যেতে পারে, আতঙ্কে তারা স্কুল থেকে বেরিয়ে আসে এবং কিছু কিছু জায়গাতে চাঙড় ভেঙে পড়ে এবং কলকাতাতেও কর্ণশ্রীতে রাস্তা ধসে যায়। তো এরকমভাবে আমরা দেখেছি যে ভূমিকম্প তো শুধু আর কোনো ঋতু বা কোনো বছর বিশেষ কোনো সময় আসবে এমনটা তো নয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ভূমিকম্প হতে পারে। তো যে কথা আমরা জানি যে আবহাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেটা সাইক্লোন হতে পারে বা বৃষ্টি, খরা, এগুলোকে কিন্তু প্রেডিক্ট করে ফেলেছেন বিজ্ঞানীরা। কারণ কি সায়েন্স এবং স্যাটেলাইট সিস্টেম এতটাই উন্নত হয়ে গেছে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে। তো এগুলো কিন্তু পূর্বাভাস দেওয়া, প্রেডিক্ট করে ফেলা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ভূমিকম্প প্রাকৃতিক ন্যাচারাল ক্যালামিটির মধ্যে পড়ে। তো এই ভূমিকম্পকে কিন্তু আগাম যে পূর্বাভাস দেওয়ার ব্যাপারটা কিন্তু বিজ্ঞানীরা কিন্তু এখনও অবধি তাদের নিয়ন্ত্রণে আনতে পারেননি। তো সম্প্রতি কিন্তু একটি ঘটনা কিন্তু বিজ্ঞানীদের কিন্তু সম্প্রতি ঠিক নয়, বেশ কয়েক বছর আগে, তাও প্রায় 10 বছর আগের একটি ঘটনা, যেটা নিয়ে এখনও কিন্তু বিজ্ঞানীরা চর্চা করে চলেছেন, গবেষণা করে চলেছেন। সেটা নিয়ে সম্প্রতি এই ভূমিকম্পের প্রেক্ষিতে বিষয়টি প্রচারের আলোতে এসেছে। তো বিষয়টি ঠিক কী সেটা বলার আগে একটু বলে নিই যে দেখুন, আমাদের বায়ুমণ্ডলের তো আমরা জানি বেশ কয়েকটি স্তর রয়েছে। প্রথমে ট্রপোস্ফিয়ার, তারপর ওজোনের একটি ছোট্ট স্তর, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো তো রয়েছে। তো ট্রপোস্ফিয়ারে কিন্তু মূলত আমরা যেটা মানে আমাদের কি বলা যাবে, 20 কিলোমিটার অবধি এই অংশটা জুড়ে কিন্তু মানে আমরা যে আমাদের যে কি বলা যেতে পারে লাইফ সাপোর্ট সিস্টেমটা কিন্তু এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। তারপর ওজোনের ছোট্ট স্তর রয়েছে। তো হঠাৎ এখন মনে হতে পারে যে হঠাৎ ভূমিকম্পের কথা বলতে গিয়ে কেন আকাশের কথা হঠাৎ চলে আসছে, বায়ুমণ্ডলের কথা। তো বিষয়টি কিন্তু এই ভূমিকম্পের বিষয়টা কিন্তু বায়ুমণ্ডলের মাধ্যমে কিন্তু একটি বিষয়ে তাদের সম্পৃক্ততা কিন্তু বা একটি যোগসূত্র কিন্তু বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। তো বিষয়টা ঠিক কী? তো সে বছর এপ্রিল মাসের 20-21 তারিখ সকালবেলার ঘটনা। তো বিজ্ঞানীরা হঠাৎ বায়ুমণ্ডলের যে আয়োনোস্ফিয়ার, সেখানে চরম অস্বাভাবিকতা এবং অস্থিরতা লক্ষ্য করেন, এবং এটা লক্ষ্য করেন চীনের বিজ্ঞানীরা। তো বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ারে কিন্তু নানান কণা কিন্তু চার্জড অবস্থায় থাকে, এবং আমাদের যে রেডিও সিগন্যালগুলো সেগুলো কিন্তু ওই আয়োনোস্ফিয়ার থেকে কিন্তু প্রতিফলিত হয়। তো এরকম অসঙ্গতি বা অস্থিরতাকে বলা হয় বিজ্ঞানের পরিভাষায়, সায়েন্সের পরিভাষাকে বলা হয় অ্যানামলি। তো এই অ্যানামলি লক্ষ্য করে বিজ্ঞানীরা দেখেন যে একটা প্রচণ্ড রকম অস্থিরতা কিন্তু আয়োনোস্ফিয়ার জুড়ে চলছে। তো ঠিক তার 5 দিনের মাথায় কিন্তু 7.9 রিক্টার স্কেলের ব্যাপক ভূমিকম্প কিন্তু নেপালকে তছনছ করে দেয়, নেপাল এবং সংলগ্ন অঞ্চলকে কিন্তু তছনছ করে দেয়। সালটা কিন্তু 2015। তো এই ঘটনা কিন্তু বিজ্ঞানী মহলকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল, এবং পরবর্তীতে দেখা গেছে যে এই আয়োনোস্ফিয়ারের অস্থিরতা কিন্তু আগাম ভূমিকম্পের পূর্বাভাস দিতে কিন্তু সক্ষম হচ্ছে। যদিও সেটা একদমই গবেষণার স্তরে রয়েছে। সাধারণত বিজ্ঞানীরা তো কোনো বিষয় একদমই নিশ্চিত না হলে, নানান গবেষণা নানান দিক না পেলে সেটা তো তারা সামনে আনেন না। কিন্তু সম্প্রতি এই বিষয়টি খুব আলোচিত হচ্ছে, এবং পেপার, পত্রিকা, জার্নাল, গবেষণাপত্রে কিন্তু এগুলো লেখা হচ্ছে। তো এই আয়োনোস্ফিয়ারের মধ্যেই কিন্তু আগামী ভূমিকম্পের যে পূর্বাভাস দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। তো এ বিষয়ে আমাদের যারা ভারতীয় বিজ্ঞানী তারা কিন্তু পিছিয়ে নেই। কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর যে স্পেস ফিজিক্স, তাদের বিজ্ঞানীরা কিন্তু এই বিষয়ে অনেকজন বিজ্ঞানী কিন্তু এই বিষয়ে পিএইচডি করছেন, এবং তারাও যেটা জানাচ্ছেন যে দেখুন, ভূমিকম্প কিন্তু কোনো তাৎক্ষণিক ব্যাপার নয়। ভূমিকম্প হওয়ার আগেই কিন্তু মানে ভূগর্ভের ভেতরে কিন্তু নানান পরিবর্তন লক্ষ্য করা যায়। এর ফলে কি হয়,
মানে এক ধরনের শক্তির মানে শক্তি কিন্তু উৎসারিত হয় মানে ভূপৃষ্ঠ থেকে, এবং তার ফলে যেটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের মধ্যেকার যে মুক্ত যে ইলেকট্রন কণা, এটাকে বলা হচ্ছে TEC। তো এই টোটাল ইলেকট্রন যে কন্টেন্ট, তাতে কিন্তু অস্থিরতা বা অ্যানামলিটা এভাবেই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মানে ভূগর্ভ থেকে শক্তির নিঃসরণ হচ্ছে এবং সেটা পৌঁছে যাচ্ছে কিন্তু আয়নোস্ফিয়ারের মধ্যে, এবং সেই পালসটা কিন্তু ওখানে ডিসির যে অস্থিরতা বা ডিসির যে কাউন্ট মানে পরিমাণটা যে পরিবর্তন, সেটা কিন্তু আয়নোস্ফিয়ারের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এবং এটা পরবর্তীকালে দেখা গেছে 2020 সালে তিব্বতে, তিব্বত এবং তিব্বতীয় এলাকাতে টোটাল 24টা ছোট ছোট ভূমিকম্প 4.8, 4.6 এরকম ম্যাগনিটিউডে ভূমিকম্প হয়েছিল 2020 সালের জুলাই মাসে। তো তখন কিন্তু দেখা গেছে আয়নোস্ফিয়ারের মধ্যে কিন্তু এই ধরনের একটা কিন্তু আনরেস্ট বা অ্যানামলি কিন্তু লক্ষ্য করা গেছিল। তো আগামীতে এই ধরনের যে গবেষণাগুলো শুধু ভারতবর্ষ নয়, চীন সহ আমেরিকা এবং অন্যান্য দেশের যে বিজ্ঞানীরা তারা এগুলোর উপরে কিন্তু গবেষণা চালাচ্ছেন। তো আগামীতে কিন্তু হয়তো ইমিডিয়েটলি নয়, আগামীতে কোনো সময় কিন্তু এই মানে আয়নোস্ফিয়ারের এই যে অ্যানামলি বা অসঙ্গতি, এটা কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা দিগন্ত মানে কি বলা যেতে পারে, একটা ভালো দিক কিন্তু খুলে দিতে পারে। তবে এই যে উদ্ভাবন বা এই যে জিনিসটার একটা নতুন বিজ্ঞানের প্রেক্ষিত খুঁজে পাওয়া, মানে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার, এটারও কিন্তু নানান সীমাবদ্ধতা আছে। সবেমাত্র এটা ধরা পড়ছে, বিভিন্ন গবেষণা চর্চা সারা পৃথিবী জুড়েই চলছে। কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা যেটা জানাচ্ছেন যে আমাদের ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে তো এই ধরনের মানে যদি ধরুন মানে এই যে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হয় যদি ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু নানান সীমাবদ্ধতা আছে। এক হচ্ছে নেভিগেশন সিস্টেম অত্যন্ত উন্নত হতে হবে। দুই হচ্ছে আপনার যে বিপুল সংখ্যক রিসিভার প্রয়োজন আয়নোস্ফিয়ার থেকে ওই অ্যানামলিকে মানে ধরার জন্যে, সেটাও যথেষ্ট খরচ সাপেক্ষ। তারপর আলাদা স্যাটেলাইট বসানোর ব্যাপার রয়েছে। তো এগুলো সবই নিশ্চিতভাবে হয়তো একদিন হবে। তারপর ধরুন আমাদের মানে এরকম একটা ঘটনা যে ধরুন আগামী 15 দিন পরে একটা বেশ বড় ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হলো। তো তাহলে কি আমরা সমস্ত ঘরদোর খালি করে আমরা বাইরে চলে আসতে পারবো? সেরকম পরিকাঠামো বা সেরকম কি বলা যেতে পারে, সেরকম অভ্যাসও কি আমাদের রয়েছে? তো এগুলো এই ধরনের নানান অসঙ্গতি বা কি বলা যেতে পারে, এই ধরনের নানান সমস্যা কিন্তু রয়েছে ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থ যোগানের ক্ষেত্রে। জাপান যেমন মানে তাদের যে ঘরবাড়িগুলো বানায়, সেগুলো কিন্তু ভূমিকম্পভাবে ব্যাপকভাবে প্রতিরোধী, এবং সেগুলো তারা মানে অনেক দিনের থেকে কিন্তু অনেক গবেষণা, অনেক ভাবনা থেকে কিন্তু তারা, এবং তারা খুব কম জনসংখ্যার দেশ এবং অনেক অর্থনৈতিকভাবেও তারা কিন্তু অনেক উন্নত। তো এগুলো কিন্তু তাদের দেশে রয়েছে। তো ভারতবর্ষের মতো আমাদের মতো দেশে এই পরিকাঠামো গড়ে তুলতে গেলে কিন্তু তার জন্য অনেক অপেক্ষা করতে হবে, আর সেটা অনেক খরচ সাপেক্ষ। তবে আমাদের কিন্তু আশা রাখতে হবে যে নিশ্চিতভাবে ভারতবর্ষও কিন্তু সারা পৃথিবীর সাথে সাথে একদিন এই ভূমিকম্পকে আমরা জয় করতে পারবো এবং এখান থেকেও প্রাণহানি আমরা রুখে দিতে পারবো।